জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালত হেগে তোলা হবে ডক্টর ইউনূস। এবার মোদি কি পারবে শেখ হাসিনাকে রক্ষা করতে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জাতিসংঘের ডক্টর ইউনূসের ভাষণ, যা বললেন ডুজারিক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব নিয়ম মেনে শেখ হাসিনাকে ফেরত চাইলে ক্ষতি দেখবে ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামায়াতের আমিরের নতুন বার্তা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে গণহত্যা হয়েছে সেই হত্যার বিচার সরকার চায় আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হোক, এবং আন্তর্জাতিক আদালতে যদি এর বিচার হয় তাহলে তার সাথে যারা জড়িত বিগত সরকারের আমলে তাদেরকে মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক আদালত হেগে। এটা দরকার যে এই কারণে এর ফলে বাংলাদেশে গণহত্যায় সংগঠিত হয়েছে শেখ হাসিনার শাসনামলে এটার বিচার হবে। যদি আন্তর্জাতিক আদালতে এর বিচার হয় তাহলে সারা বিশ্ব জানবে শেখ হাসিনার শাসনামল কতটা নিষ্ঠুর এবং ভয়াবহ ছিল, এবং এর থেকে যেন সারা বিশ্ব একটা শিক্ষা নেয়। এরই ধারাবাহিকতায় নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশে গত জুলাই আগস্ট সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শুক্রবার 27 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত 3 দফার প্রশংসা করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রফেসর ইউনূসের ভাষণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নিজেদের সন্তুষ্টির কথা ব্যক্ত করেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ডক্টর ইউনূসের জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, পাশাপাশি তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর প্রসঙ্গ উল্লেখ করে সংস্থাটির স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ব্রিফিংয়ে জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস কিছুক্ষণ পূর্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, গাজাসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ এবং গাজা ও ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসাবে অবদান রেখে চলেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জানাবেন? ডক্টর ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের বৈঠক ইস্যুতে ডুজারিক সাংবাদিক মুশফিককে জাতিসংঘ থেকে পাঠানো বিবৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অধিবেশনে দেওয়া প্রতিটি ভাষণ নিয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই। কোনো দেশ যখন তাদের সবচাইতে সম্মানিত কোনো প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সাধুবাদ জানান মহাসচিব। জাতিসংঘের পাঠানো বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের চলমান পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে পুনরায় আশ্বস্ত করেন গুতেরেস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ইতিমধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে, ভারতে ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, এখনও কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডিডব্লিউকে বলেছেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রক্রিয়া আছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। 2016 সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন, তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তারপর আইনি জটে এখনও মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রীরাধা বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটা মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেন। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে, দুইটি বিষয় এক করে দেখা উচিত নয়, দুটি আলাদা বিষয়। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পেছনে দুই দেশের স্বার্থ রয়েছে। আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক দলসহ সব পর্যায়ে অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। এরপর যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। শুক্রবার 27 সেপ্টেম্বর সকালে খুলনা মহানগরী সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বছরের পর বছর দেরি করলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে অথবা তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। তিনি আরও বলেন, রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা সংস্কার কমিশনকে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রস্তাব দেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকো সেনা সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ড এবং এর মাস্টার মাইন্ডের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াতে আমির বলেন, হত্যাকাণ্ডের বিচার না হলে আবারও জালিমদের আগমন ঘটতে পারে। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, গেল 15 বছরের আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রের কোনো নাগরিক লুটপাট ও জুলুমের বাইরে ছিলেন না। এর ফলে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে দলটির কেউ কখনো চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের সেই ইতিহাসও রচিত হয়েছে।
5 আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল, তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকেই, গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতিও। গেল কয়েকদিনে নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন। এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা 10 বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে। এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিয়েছেন বিবৃতিও। তিনি বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। আওয়ামী লীগ আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তারই সুরে সুর মিলিয়েছেন মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখন এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না।